জল জমে থাকে পার্কে, খেলতে পারি না। ব্যাগ আমরা রাখি এখানে, ভয়ে থাকতে হয়। বিভিন্ন নেশা করতেছে। পার্কে ময়লার স্তূপ, নেই নিরাপত্তাও, চিত্ত বিনোদন থেকেও বঞ্চিত রাজধানীবাসী। জবাবদিহি না থাকায় সংকট, সমাধানের আশ্বাসেই আটকে সিটি কর্পোরেশন। রিজার্ভ বাড়াতে চট্টগ্রাম বন্দর ও বে টার্মিনালে বিদেশি বিনিয়োগে তোড়জোড়। চলতি বছরই $6 বিলিয়ন যোগানের পরিকল্পনা। জাপান সহ আগ্রহী বিভিন্ন দেশের প্রতিষ্ঠান। এবং সাগরের ঢেউয়ে তছনছ কক্সবাজারের মেরিন ড্রাইভের 2 কিলোমিটার। দীর্ঘদিন সড়ক বিচ্ছিন্ন থাকায় বিকল্প পথে দীর্ঘ যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত নির্মাণের দাবি। সকালের সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। একটু বিনোদন বা মানসিক প্রশান্তির জন্য সন্তান পরিজন নিয়ে ঘুরতে যাবেন রাজধানীর কোনো পার্ক বা খেলার মাঠে, সেখানেও নানা বিড়ম্বনা। রক্ষণাবেক্ষণের অভাবে বর্ষা মৌসুমে জমে থাকে পানি, মশার উপদ্রব, অনিরাপদ পরিবেশ সহ নানা কারণে পার্কে যান না নগরবাসী। দায়িত্বশীলদের জবাবদিহি না থাকায় সংকট বলছেন পরিবেশবিদরা। সিটি কর্পোরেশন বলছে পার্ক সংস্কারে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। ইটনগরী ঢাকা, বিশাল বিশাল দালানের আড়ালে ঢাকা পড়েছে খোলা আকাশটাও। মুক্ত বাতাসে একটু শ্বাস নেয়ার কিংবা দুদণ্ড জিরোনোর ঠাঁই কোথায় এখানে? এই নগরে কতটুকু আছে দিগন্তজোড়া বিস্তৃত প্রান্তর অথবা পার্ক কিংবা খেলার মাঠ? রাজধানীর দুটি সিটি কর্পোরেশনের দেয়া তথ্যানুযায়ী উত্তর সিটি কর্পোরেশনে পার্ক রয়েছে 23টি, শিশু পার্ক 4টি আর মাঠ রয়েছে 8টি। অন্যদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনে মোট পার্ক রয়েছে 20টি, মাঠ রয়েছে 19টি। এ তো গেল কাগজে হিসেব, কিন্তু বাস্তবের অবস্থা কি? সরেজমিনে কয়েকটি পার্ক ঘুরে দেখা যায় পড়ে আছে অযত্ন আর অবহেলায়। ময়লা আবর্জনার কারণে তার সুস্থ বিনোদন বা বিশ্রামের কেন্দ্রবিন্দুর পরিবর্তে পরিণত হয়েছে বিড়ম্বনায়। আছে দখল, দূষণ আর মাদকাসক্তদের আড্ডা। সন্ধ্যা হলেই বাড়ে মশার উপদ্রব। জল জমে থাকে পার্কে, খেলতে পারি না, কাদা কাদা হয়। ওয়াশরুমের ব্যবস্থা থাকলে এটা হচ্ছে একটু বেশি সুবিধা হতো। ব্যাগ আমরা রাখি এখানে, ভয়ে থাকতে হয়। হঠাৎ করে কেউ দৌড় দিয়ে ব্যাগ নিয়ে চলে যেতে পারে। এ অবস্থায় পার্কে আসা দর্শনার্থীরা বলছেন পর্যাপ্ত পরিমাণ গাছপালা রাখার পাশাপাশি পার্ক সংস্কার করে শিশুদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করলে তারা সুস্থ বিনোদন আর মানসিক বিকাশের সুযোগ পেত। পর্যাপ্ত পরিমাণে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। যদি পর্যাপ্ত পরিমাণে রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে এই পার্কের সৌন্দর্য আরো ভালো হতো। কিছু মহিলারা আছে, বাচ্চারা আছে, গাম খাইতেছে, বিভিন্ন নেশা করতেছে। এর পাশে স্কুল স্টুডেন্ট বসতেছে, সবার সাথে একসাথে বসে। আসলে খুব বিশৃঙ্খলা পরিবেশটা। পার্কের সাথে সুস্থ নগর জীবনের গুরুত্ব অনুধাবন করে এর দিকে নগরবিদদের নজর দেওয়ার আহ্বান জানালেন পরিবেশবাদী আইনজীবী। যদি আপনি সুস্থ নগর পরিবেশ চান, তার জন্য যেমন আপনার পর্যাপ্ত পরিমাণের উন্মুক্ত স্থান থাকা দরকার। যদি আপনি অপরাধ মুক্ত তরুণ সমাজ চান, তাহলেও কিন্তু ছেলে মেয়েকে পার্ক আর খেলার মাঠের ব্যবস্থা করে দিতে হবে। এইটা আমাদের দেশের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো করে না, কারণ জনগণের কাছে জবাবদিহি করার তারা কোনো প্রয়োজন আর বোধ করে না। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে পার্কের সুরক্ষায় নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। পার্কগুলোর সংস্কারে নেওয়া হয়েছে 28টি প্রকল্প। অবিরাম বর্ষণ হচ্ছে, সেখানে কিছু পানিটা থাকতেই পারে। জনবল এবং বিশেষভাবে মালি এবং সেখানে কেয়ারটেকার, এগুলা কিন্তু পর্যায়ক্রমে মালি আমরা নিয়োগ কার্যক্রমটা সুসম্পন্ন হয়েছে এবং সেখানে কেয়ারটেকার সেটিও আমাদের আসতেছে নিয়োগ এবং পদোন্নতির মাধ্যমে। এগুলো হয়ে গেলে কিন্তু আমরা পরিপূর্ণভাবে ব্যবস্থাপনাটার ক্ষেত্রে আমরা নিশ্চিত হয়ে যেতে পারবো। এই প্রকল্পের আওতায় প্রায় 28টি কার্যক্রম শেষ হতে যাচ্ছে আর কি। তো এটি পরিপূর্ণভাবে শেষ হলে তারপর ধাপে ধাপে সেগুলো নেওয়া হবে। নগর পরিকল্পনাবিদদের মতে একটি আধুনিক শহরে প্রতি আধা বর্গ কিলোমিটার এলাকার জন্য একটি করে খেলার মাঠ এবং 1 একর পার্ক থাকা উচিত। কংক্রিটে ঘেরা নগরীতে সবুজে প্রশান্তি খুঁজতে একসময় পার্কে যাওয়ার প্রচলন থাকলেও বর্তমানে অনেকটাই পার্ক বিমুখ রাজধানীবাসী। অনিয়ন্ত্রিতভাবে গাছ কাটা, নোংরা আর অনিরাপদ পরিবেশই এর জন্য দায়ী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আর তাই পার্ক নিয়ে কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগের পাশাপাশি এর পরিবেশ রক্ষায় দরকার নাগরিক সচেতনতা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। বিদেশি প্রতিষ্ঠানের কাছে জায়গা ভাড়া দিয়ে চলতি বছরেই বাংলাদেশের রিজার্ভে $4 থেকে $6 বিলিয়ন যোগান দেওয়ার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম বন্দর। ডলার সংকটের মুখে রিজার্ভ বাড়াতে বন্দর ও বে টার্মিনালে বিনিয়োগে আগ্রহী দেশ এবং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এরই মধ্যে চুক্তি সম্পন্ন করার তোড়জোড় শুরু হয়ে গেছে।
এদিকে মাতারবাড়ি বন্দরে স্বতন্ত্র ইকোনমিক জোন গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে জাপানি প্রতিষ্ঠান। সাক্ষাৎপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের প্রথম মাসেই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে $1 বিলিয়ন বেশি যুক্ত হয়েছে বাংলাদেশের রিজার্ভে। এর মধ্যে রয়েছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ব্যবহারের জন্য সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ের $650 মিলিয়ন এবং বে টার্মিনালের চ্যানেল খননের ঋণ সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের $650 মিলিয়ন। এছাড়া চলতি বছরেই আবুধাবি পোর্ট অথরিটির $1.5 বিলিয়ন, সে সঙ্গে সিঙ্গাপুর পোর্ট অথরিটির $1 বিলিয়ন বাংলাদেশের রিজার্ভে যোগ হতে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। এবছর 8 থেকে 10 বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি ইতিমধ্যে প্রায় $1 বিলিয়ন উপরে আমাদের কিন্তু এসে গেছে এই চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে। আবুধাবি পোর্ট গ্রুপ এবং পিএসএস সিঙ্গাপুরের মাধ্যমে অ্যানাদার হয়তো আমরা $2 থেকে $2.5 বিলিয়ন আমরা এই বছর বিনিয়োগে আনতে পারবো। নগরীর পতেঙ্গা বে টার্মিনালে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, আবুধাবি পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করবে তা অনেকটা নিশ্চিত। সে সাথে লালদিয়ার চর এলাকায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ডেনমার্কের প্রতিষ্ঠান মার্সলাইন। পাশাপাশি নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় আগ্রহী বিদেশিরা। মন্দার কবলে পড়ে অনেকটা স্থবির হয়ে আছে বিশ্ব বাণিজ্য। তার জেরে ডলার সংকটে ঢুকছে বাংলাদেশের রিজার্ভ। সে রিজার্ভ বাড়াতে ভিন্ন কৌশল নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব জায়গা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভাড়া দিয়ে আনতে চায় $1 বিলিয়ন। তবে তা যেন পরিকল্পনা মাফিক এবং সুদূর প্রসারী হয় সেই মত ব্যবসায়ীদের। চুক্তি অনুযায়ী বিনিয়োগে আগ্রহী বিদেশি প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম বন্দরের জায়গায় অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি 22 থেকে 25 বছর পর্যন্ত টার্মিনাল কিংবা জেটি পরিচালনা করবে। বন্দরের অপব্যবহৃত জায়গাগুলি বিভিন্নভাবে ভাড়া দিয়ে বৈদেশিক মুদ্রা আনার জন্য অথবা এগুলিকে ব্যবহার উপযোগী করার জন্য, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর জন্য, সেটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই। শুধু চট্টগ্রাম বন্দর কিংবা বে টার্মিনাল নয়, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাছে স্বতন্ত্র একটি ইকোনমিক জোন গড়ে তোলার আগ্রহ দেখিয়েছে জাপানি সংস্থা জেটকো। মাতারবাড়ি যে পোর্টটা আছে তার পাশে যদি একটা ইকোনমিক জোন তৈরি করা হয়, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা ওয়েলকাম করতে পারবো এবং সেখানে যদি ইন্ডাস্ট্রি করা হয় সেখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট দুটোটাই সহজ হবে। বর্তমানে বাংলাদেশ কেন্দ্রিক অন্তত 3 লাখ কোটি টাকার পণ্য চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি হচ্ছে, যা থেকে সরকারের রাজস্ব আসছে প্রায় 70,000 কোটি টাকা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাগরের ঢেউয়ে তছনছ কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের 2 কিলোমিটার সড়ক বিচ্ছিন্ন থাকায় বিকল্প পথে হচ্ছে দীর্ঘ যানজট, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটি দ্রুত নির্মাণের দাবি পর্যটন সংশ্লিষ্টদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ, যার দূরত্ব দীর্ঘ 80 কিলোমিটার। মেরিন ড্রাইভের শুরুটা কক্সবাজার শহরের কলাতলী অংশ থেকে, কিন্তু এই শুরুর 2 কিলোমিটার অংশে নেই সড়ক, যা সাগরের ঢেউয়ের আগ্রাসনে বিলীন হয়েছে বহু আগে। গেল 2 দশক আগে সাগরের প্রবল স্রোতে বিলীন হয়ে যায় মেরিন ড্রাইভের 2 কিলোমিটার, কিন্তু সড়ক বিলীন হলেও এখনও সাগরের পাশে রয়েছে অসংখ্য স্থাপনা। এসব স্থাপনা রক্ষায় অনেকেই নিজস্ব অর্থায়নে করেছে বাঁধ, আবার জিওব্যাগ ফেলেও শেষ রক্ষার চেষ্টা চলছে, কিন্তু এখনও 2 কিলোমিটার বিচ্ছিন্ন সড়ক জোড়া লাগেনি। আপাতত মেরিন ড্রাইভে উঠতে ব্যবহার হচ্ছে বিকল্প সড়ক, যা অনেকটা সরু, যে কারণে এই সড়কে লেগে থাকে দীর্ঘ যানজট। একই সঙ্গে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এই কাজটা দীর্ঘদিন যাবৎ করবে কিন্তু হচ্ছে না। প্রতিদিন পর্যটকের জন্য অনেক জাম, গাড়ি ঘোড়া বেশি। এই 2 কিলোমিটার রোড যদি করা হয় তাহলে এত যানজট সব কিছু সমাধানটা হয়ে যায়। কিন্তু কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ, যা বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত, কিন্তু মেরিন ড্রাইভের শুরুর 2 কিলোমিটার বিচ্ছিন্ন থাকায় বিপাকে পড়ছেন কক্সবাজার ভ্রমণে আসা হাজার হাজার মানুষ। পর্যটকরা যে সরু পথ দিয়ে মেরিন ড্রাইভে যাচ্ছে তাতে কিন্তু তারা কিন্তু এক ধরনের বিরক্ত, কারণ অনেক সময় এমনভাবে যানজট লেগে থাকে যেটা কিন্তু খুবই দুঃখজনক। তবে পৌর কর্তৃপক্ষ বলছে জাইকার অর্থায়নে
নির্মিত হবে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বেলি হ্যাচারি পর্যন্ত, যার কাজ শুরু হবে চলতি বছরের শেষের দিকে। জায়গা প্রজেক্ট থেকে আমরা দুটা প্রকল্প হাতে নিয়েছি। ফার্স্ট ফেজে আমরা সুগন্ধা মোড় থেকে সাইমন পর্যন্ত করব, আর দ্বিতীয় ফেজে আমরা সাইমন থেকে আপনার বেলি হ্যাচারি পর্যন্ত 4 লাইন আমরা রাস্তাটা করব। মেরিন ড্রাইভটি নির্মাণ করে বাংলাদেশ সেনাবাহিনী, যা 2017 সালে 6 মে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1000 কোটি টাকার দীর্ঘ মেরিন ড্রাইভ, যার 80 কিলোমিটারের মধ্যে 78 কিলোমিটারে গাড়ির গতিবেগ থাকে 90 থেকে 100। বাকি 2 কিলোমিটার কলাতলি অংশে গাড়ির গতিবেগ হয় মাত্র 1 কিলোমিটারের নিচে, যার কারণে এই রুটে সুফল পাচ্ছে না পর্যটকরা। দ্রুত সময়ের মধ্যে ভাঙা 2 কিলোমিটার অংশ মেরামত করার দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বর্ষা মৌসুমেও চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ইলিশ সহ অন্যান্য মাছের দেখা নেই। এতে হতাশ জেলেরা। মৎস্য বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন, ডুবোচর ও নদী দূষণে এমন পরিস্থিতি। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। বহু আশা করে নদীতে জাল ফেলছেন জেলেরা। কয়েক ঘন্টা পর জাল টেনে তুলছেন, কিন্তু দেখা নেই মাছের। মাছ শূন্য জাল দেখেই হতাশ তারা। ছোট বড় জেলে নৌকা চষে বেড়াচ্ছে চাঁদপুরের পদ্মা ও মেঘনায়। তবে দীর্ঘ অপেক্ষার পর 2-1টি ধরা পড়ছে ইলিশ সহ অন্যান্য মাছ। অথচ চলছে ভরা বর্ষা। ধার দেনা করে জাল নৌকা নিয়ে জীবিকার সন্ধানে নদীতে নেমে এমন পরিস্থিতিতে দুশ্চিন্তার ভাঁজ জেলেদের কপালে। নদীতে একদম মাছ নাই কইলি চলে, পুরি মাছও নদীতে নাই। মানে কি করবো আমরা, ফেডের অভাবে যে আসতে আসি। অন্য সময় বর্ষাকালে মাছ পাওয়া যায়, এইবার নদীতে মাছ নাই। পরিস্থিতি যে অবস্থা, মানে আমাকে না খাওয়া খাওয়ারই পরিস্থিতি। জলবায়ু পরিবর্তন, বৃষ্টিপাত কমে যাওয়ার সঙ্গে নদীতে চর, ডুবোচর ও পানি দূষণের কারণে এই পরিস্থিতি। তবে ভারী বৃষ্টিপাত হলে দক্ষিণের সাগর থেকে ছুটে আসবে ইলিশের ঝাঁক, এমন আশার বাণী শোনালেন মৎস্য বিজ্ঞানী। মে, জুন, জুলাই বিশেষ করে বৃষ্টিপাত কম হওয়া বেশি এবং আগে পরে হওয়া, এটার উপরে তাদের অ্যাভেলেবিলিটি অনেকখানি নির্ভর করে। পানি প্রবাহ বাড়লে ইলিশের উৎপাদন আলটিমেটলি আসবে। যেহেতু প্রজননের সময়ের প্রজনন সঠিক ছিল, সেই জন্য এই সমস্ত অঞ্চলের ইলিশ মৎস্যজীবীদের হতাশ হওয়ার কোনো কারণ থাকবে না। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন এমন জেলের সংখ্যা অর্ধ লাখ। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। নিজেদের উৎপাদিত ফলমূল ও শাকসবজি নিয়ে হাটে আসেন পাহাড়ি নারীরা। রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের দুপাশে বসে এসব পণ্যের পসরা। সরাসরি কৃষকের কাছ থেকে তরতাজা শাকসবজি কিনতে হাটে ভিড় করেন ক্রেতারা। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। মারুফা, ঝিঙে, বাঁশকোড়ল, কলা, পাকা পেঁপে, কাঁঠাল ও চালতা সহ বাহারি ফল ও শাকসবজির সমাহার। রাঙামাটি চট্টগ্রাম সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে এসব পণ্যের পসরা বসে। বিভিন্ন যানবাহনে করে নিজেদের উৎপাদিত পণ্য নিয়ে হাজির হন পাহাড়ের অধিবাসীরা। বেলা 10টা পর্যন্ত চলে বেচাকেনা। বেশ কিছু বৈশিষ্ট্যের কারণে এই হাট স্থানীয় মানুষের পাশাপাশি দর্শনার্থীদের কাছেও বেশ পরিচিত, যার মধ্যে অন্যতম এই হাটের বেশিরভাগ বিক্রেতা নারী। প্রথাগতভাবেই পাহাড়ি সম্প্রদায়ের নারীরা পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত থাকেন, ফলে হাটে পুরুষদের উপস্থিতি কম থাকে। এছাড়া পাহাড়ের যত সুস্বাদু খাবার সারা দেশে সুনাম অর্জন করেছে, তার সবই পাওয়া যায় এখানে। তরতাজা, দামে সস্তা আর কীটনাশক মুক্ত হওয়ায় ক্রেতারা ভিড় করেন এই হাটে। ফলে ব্যবসাও ভালো হয় বলে দাবি বিক্রেতাদের। পাহাড়িরাই তাদের নিজস্ব উৎপাদিত পণ্যগুলো এ বাজারে নিয়ে আসে, তাই একটু সাশ্রয়ী এবং ফরমালি মুক্ত বলে আমরা এই বাজার থেকে আমরা পণ্যটা ক্রয় করি। 10 টাকা বন্দা কচু শাক, তিল করলা 80 টাকা, ধনিয়া পাতা 10 টাকা বন্দা। কেজিতে 20 টাকা 30 টাকা কম পাওয়া যায়। সরাসরি জমিয়াদের কাছ থেকে আমরা ক্রয় করার সুযোগ পাই। এখান থেকে পণ্য কিনে আমরা চট্টগ্রামে বেচে আমাদের কোনো রকম সংসার চালাইতেছে। ঐতিহ্যবাহী এ বাজারকে আরো আকর্ষণীয় করার পরিকল্পনার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। সুন্দরভাবে ঢেলে সাজানো যায় কিনা আমরা সেরকম একটা পরিকল্পনা হাতে নিয়েছি। ঐতিহ্যটা আমরা যাতে ধরে রাখতে পারি, কারণ দেশি বিদেশি অনেক পর্যটকরা এই বাজারগুলো দেখে এবং সেখানে কেনাকাটা করে। জেলা শহরের কলেজ গেট থেকে জিমনেশিয়াম এলাকা পর্যন্ত 1 কিলোমিটার সড়কের দুই পাশে প্রতি সপ্তাহের বুধ ও শনিবার ভোরে বসে এই হাট।
সময় সংবাদ, রাঙামাটি। ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ইতালি নাগরিকের পাশাপাশি আছেন বাংলাদেশি সহ বেশ কয়েকজন এশীয় ও আফ্রিকান। অভিযানে দালালদের কাছ থেকে নগদ প্রায় ৬ মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের সতর্ক হওয়ার পরামর্শ প্রবাসীদের। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। ইতালিতে স্পন্সর ভিসায় জালিয়াতি, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তালিকার বাইরের অযোগ্য প্রার্থীরা পাচ্ছেন সুযোগ। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে এমন তথ্য দেন দেশটির খোদ প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জানান এই প্রক্রিয়ায় জড়িতরা মানি লন্ডারিংয়েও জড়িত। প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর নড়েচড়ে বসে দেশটির পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা। এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত থেকে শুরু হয় অভিযান। অত্যন্ত গোপনীয় এই অভিযানে দেশটির বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় ৪৪ জনকে। এর মধ্যে ১৩ জনকে কারাগারে, ২৪ জনকে গৃহবন্দী এবং ৭ জনকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়। এমন সংবাদে খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা। যারা নুলুস্তা ভিসা জালিয়াতি করেছে তাদেরকে অ্যারেস্ট করেছে। আমরা ধন্যবাদ জানাই, কারণ আমাদের দেশের সাধারণ মানুষ এই জন্য অনেক ভুক্তভোগী। তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইতালির পুলিশ প্রশাসন ও প্রসিকিউটররা। নাপলির পাশে সালের্নোতে অস্তিত্বহীন ও ভুয়া তথ্যে বিপুল অর্থের বিনিময়ে প্রায় ২৫০০ স্পন্সর ভিসা দেওয়া হয়েছে। চক্রের সঙ্গে সরকারি আমলারাও জড়িত বলে জানা গেছে। অভিযানে দালালদের কাছ থেকে নগদ প্রায় ৬ মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে। অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে পুলিশ। গ্রেফতার ৪৪ জনের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। ইতালির স্পন্সর ভিসা জালিয়াতির প্রধান টার্গেট বাংলাদেশিরা। দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেক অভিবাসন প্রত্যাশী। তাই অবৈধ লেনদেন ও দালাল চক্রের খপ্পরে না পড়ার পরামর্শ ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির। সময় সংবাদ, ইতালি। মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ৩৫তম আন্তর্জাতিক মেশিনারি মেলার শেষ দিন আজ। এবার অংশ নিয়েছে বাংলাদেশ সহ ১০টি দেশের অন্তত ৭৮০টি প্রতিষ্ঠান। এদিকে প্রথমবার অংশ নিয়ে বেশ সাড়া ফেলেছে বাংলাদেশি মেশিনারি যন্ত্রাংশ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক মেশিনারি মেলা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ ১০টি দেশের প্রায় ৭৮০টি প্রতিষ্ঠান। প্রথমবার অংশ নিয়ে বেশ সাড়া ফেলেছে বাংলাদেশি মেশিনারি যন্ত্রাংশ। মেলায় বাংলাদেশের বিভিন্ন কোম্পানির দেশীয় প্লাস্টিক পণ্য, তৈরি পোশাক, চামড়াজাত, পাট ও খাদ্যপণ্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী প্রদর্শিত হচ্ছে। এছাড়াও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, প্যাকেজিং শিল্প, বাংলাদেশে ব্যবসা বিনিয়োগ সংক্রান্ত নানা ধরনের প্রকাশনা, পর্যটন ও বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে নতুন পণ্যের বাজার সৃষ্টির সুযোগ তৈরি হবে বলে মনে করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রখ্যাত কোম্পানির প্রোডাক্টস আমরা এখানে রেখেছি এবং এগুলো যথেষ্ট আগ্রহের সৃষ্টি করেছে এবং বিদেশি ক্রেতাদের মাঝে যারা ইতিমধ্যে ভ্রমণ করেছেন। এবং আমি লক্ষ্য করছি যে বিদেশে আমাদের এই ধরনের প্রোডাক্টের যথেষ্ট চাহিদা আছে। মেলার শুরুর দিন থেকে বাংলাদেশি স্টলগুলোতে বিদেশি ব্যবসায়ী সহ দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশি পণ্য, বিশেষত প্লাস্টিক, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, তৈরি পোশাক ও পাটজাত পণ্য সম্পর্কে বিদেশিদের আগ্রহের কমতি ছিল না। বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের। মালয়েশিয়া বাংলাদেশে বিশ্বের ৮ম বৃহত্তম বিনিয়োগকারী দেশ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। প্রবাসীদের আরও সহজে সেবা দিতে হটলাইন চালু করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এখন থেকে বিভিন্ন সেবার তথ্য ফোন করেই জানতে পারবেন প্রবাসীরা। দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশিরা বলছেন, এতে ভোগান্তি কমার পাশাপাশি দ্রুত সেবা পাওয়া যাবে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। প্রবাসীদের নানাবিধ সেবার পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে থাকে দূতাবাস। তবে পর্যাপ্ত জনবলের অভাব সহ বিভিন্ন কারণে সেই সেবা পেতে হয়রানির শিকার হন প্রবাসীরা। তবে মান উন্নয়নে ও ভোগান্তি কমাতে প্রথমবারের মতো ২৪ ঘন্টার হটলাইন সেবা চালু করল কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এখন থেকে যে কোনো সময় ফোন করে বিভিন্ন সেবার তথ্য জানতে পারবেন প্রবাসীরা।
দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। তারা বলছেন, এর আগে যে কোনো বিষয়ে তথ্য জানতে দূতাবাসে যাওয়ার প্রয়োজন হলেও এখন সেই ভোগান্তি পোহাতে হবে না। মানুষ মারা গেলে বা পাসপোর্টের বিষয়ে বা কোনো কাজের জন্য গেলে মানে আমাদের যাইতে হইতো, তার এখন তা যাওয়া লাগবে না। হটলাইনের মাধ্যম থেকে আমরা ইনশাল্লাহ সবকিছু জানতে পারবো। উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়িত হবে, যার মাধ্যমে কুয়েতে যে 2 থেকে 2.5 লক্ষ যে প্রবাসী আছে সকলে যেন উপকৃত হতে পারে। এক বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, শ্রমিক সংক্রান্ত সমস্যা বিশেষ করে আকামা, বেতন, মরদেহ দেশে পাঠানো, ক্ষতিপূরণ সহ বাংলাদেশি নাগরিকদের ভিসা সত্যায়নের পাশাপাশি যে কোনো সেবার তথ্য পাওয়া যাবে এর মাধ্যমে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বাংলাদেশের ক্রিকেট দলেও চলছে কোটা পদ্ধতি। ক্যাম্পে না থেকেও অদৃশ্য কোটায় জাতীয় দলের পাইপলাইন খ্যাত এইচপি ইউনিটের অস্ট্রেলিয়াগামী স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অনেক ক্রিকেটার। আছেন দীর্ঘদিন জাতীয় দলে খেলা ক্রিকেটাররাও, আবার ঘরোয়া লিগে ধারাবাহিক পারফর্ম করেও নেই সাইফ, রুয়েল মিয়ারা। যাতে প্রশ্ন উঠেছে এইচপির স্কোয়াড সিলেকশন নিয়ে, ফলে নিজেদের প্রস্তুতির সুযোগ হারাচ্ছেন অনেক তরুণ ক্রিকেটাররা। অদ্ভুত উটের পিঠে চলছে টাইগার ক্রিকেট। বোর্ড কর্তাদের হুম্বি তম্বি, হাজার কোটি টাকার বাহাদুরি, অথচ মাঠের পারফরমেন্স লবডঙ্কা। প্রতিটা টুর্নামেন্টে ব্যর্থতার গল্প হয় লম্বা, মেলে না প্রতিকার। সবচাইতে বড় আকাল পাইপলাইনের ক্রিকেটার। বাজে পারফরমেন্সের পরেও দল বেছে নিতে হয় ওই 20 থেকে 22 জনের পোল থেকেই। সমস্যাটা তবে কোথায়? জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে 2003 সালে রিচার্ড ম্যাকিন্সের অধীনে যাত্রা শুরু হাই পারফরমেন্স ইউনিটের। কিন্তু 21 বছর পরেও এইচপির একটা কাঠামোই দাঁড় করতে পারেনি বিসিবি। বয়সভিত্তিক পর্যায়ের কথা বলা হলেও অস্ট্রেলিয়ায় এইচপি নামের যে 3 ফরম্যাটের দল যাচ্ছে, সেখানে রীতিমতো জগা খিচুড়ি। এই যেমন দুটো বিশ্বকাপ খেলার তানজিদ তামিম কিংবা অভিজ্ঞ আফিফ হোসেন ধ্রুব, আছেন 28 বছর বয়সী আবু হায়দার রনিও, 13টা করে টেস্ট খেলার সাদমান জয়রাও নাকি এইচপির ক্রিকেটার। জাতীয় দল থেকে বয়স ভিত্তিক। যদি হাতে গোনা কয়েকজনকে ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় খেলানো হয়, তবে তো ক্রিকেটার সংকট থেকেই যাবে। দেশের ক্রিকেটের আধুনিক সব সুযোগ সুবিধা মূলত জাতীয় দল কেন্দ্রিক। পড়তে ফর্মে থাকে ক্রিকেটারদের তাই পাঠানো হচ্ছে টাইগার্স বা পরের স্তরের দলগুলোতে। কিন্তু এইচপির মতো স্কোয়াডে যদি আধিক্য থাকে সিনিয়রদের, তবে তরুণ ক্রিকেটারদের হবেটা কি? কোচের পছন্দ সৌম্য সরকার, অধিনায়কের চাই শেখ মেহেদীকে। পারফর্ম করেও টি-20তে জায়গা মেলে না মিরাজদের। শুধু জাতীয় দলই নয়, এমন কোটা পদ্ধতি আছে এইচপিতেও। তাই তো কোথাও না থেকেও মুকিদুল মুগ্ধরা তাসমান সাগর পারে গেলেও জায়গা পান না প্রিমিয়ার লিগে 28 উইকেট নেয়া রুয়েল মিয়া। বিষয়টা অনেক একটু কষ্টদায়ক নিজের মধ্যে, যে পারফর্ম করে আমি ছিলাম না, বাট এটা সবকিছু হচ্ছে সিলেক্টরদের উপরে। ওনারা যেটা ভালো মনে করেছেন সেই জিনিসটাই করেছেন। সামনের যে আমি এইচপিতে আছি, যেহেতু এইচপিতে যে প্রোগ্রামগুলো হয় সেইগুলোতে আমি এখন বর্তমানে ফোকাস করছি। ওইখানে যাতে আমার যেই সব ছোটোখাটো লেকিংস আছে, তো মানুষ মাত্রই তো টুকিটাকি ভুল থাকতেই পারে। সো সেই জিনিসগুলোকে আমি কীভাবে সামনের দিকে ওভারকাম করে এগিয়ে যাব, সেই জিনিসটার জন্য আমি ফোকাস করতেছি আর কি। তরুণরা উদীয়মান ক্রিকেটারদের আসরে অভিজ্ঞ ক্রিকেটারদের পাঠিয়ে দেওয়ার অভ্যাস নতুন নয় বিসিবির। তাতে সাময়িক সাফল্য মিললেও আসে না দীর্ঘমেয়াদী সুফল। অথচ পার্থ কিংবা মেলবোর্নের হয়ে যারা খেলবেন, সবাই ফ্র্যাঞ্চাইজিটির একাডেমির ক্রিকেটার। পার্থক্যটা বোধ হয় এখানেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জল জমে থাকে পার্কে, খেলতে পারি না। ব্যাগ আমরা রাখি এখানে, ভয়ে থাকতে হয়। বিভিন্ন নেশা করতেছে। পার্কে ময়লার স্তূপ, নেই নিরাপত্তাও। চিত্ত বিনোদন থেকেও বঞ্চিত রাজধানীবাসী। জবাবদিহিতা না থাকায় সংকট। সমাধানের আশ্বাসে আটকে সিটি কর্পোরেশন। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। রাইসা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।